সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদের ছুটির পর আমরা আবার আমাদের আইসিটি অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের মনে আছে যে আমরা প্রোগ্রামিং ভাষা অধ্যায়টি করছিলাম। এটি বইয়ের পাঁচ নং অধ্যায়। প্রোগ্রামিং ভাষা অধ্যায় থেকে আমরা বেশ কিছু টপিকস করেছিলাম। সেই টপিকসগুলোর মধ্যে ছিল ফ্লোচার্ট অঙ্কন, কোডিং, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে সেই কোডিংগুলো করতে হয়। এইভাবে আমরা গত প্রোগ্রামিং ভাষার উপরে 4টি ক্লাস নিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা আজকে প্রোগ্রামিং ভাষার উপরে 5ম ক্লাসটি করতে যাচ্ছি। আমার আগে দেওয়া নোটিশ অনুযায়ী তোমরা আগেই জানতে পেরেছো যে আজকে আমরা করব ধারার যোগফল। প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কম্পিউটারকে দিয়ে কিভাবে ধারার যোগফল নির্ণয় করাতে হয় সেই কাজটি আমরা আজকে শিখব। শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক গণিতের একটি অধ্যায় আছে ধারা। তোমরা যদি সেটা করে থাকো তাহলে ধারার যোগফল সম্পর্কে তোমাদের ইতিমধ্যেই একটি ধারণা আছে। তারপরেও আমাদের এই আইসিটি ক্লাসের জন্য আমরা ধারার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু জিনিস জেনে নেব। ধারার যোগফলের আগে আমাদের জানতে হবে ধারা কি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে সংখ্যা ব্যবহার করে থাকি। এই সংখ্যাগুলো যদি আমরা ক্রমান্বয়ে সাজিয়ে লিখি তখন সেই সাজানোর যে একটা নিয়ম বা পদ্ধতি সেটার উপর নির্ভর করেই একটি ধারার সৃষ্টি হয়। আমি আরেকটু ব্যাখ্যা করে বলছি। আমি 5টি সংখ্যা লিখব। এই 5টি সংখ্যা আমি বিভিন্নভাবে লিখতে পারি। 1, 2, 3, 4, 5। এখানে তোমরা লক্ষ্য করো 1-এর থেকে 2 1 বেশি, 2-এর থেকে 3 আরেক বেশি, 3-এর থেকে 4 আরেক বেশি, 4-এর থেকে 5 আরেক বেশি। আবার যদি আমি বলি 1, 3, 5, 7, 9, তাহলে তোমরা লক্ষ্য করে থাকবে যে এখানে প্রত্যেকটা সংখ্যা আগের সংখ্যাটির থেকে 2 করে বেশি। এই যে আমরা কয়েকটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাগুলো সবগুলোকে মিলিয়ে বলা হয় একটি ধারা। এখানে 1-এর থেকে 3 2 বেশি, 3-এর থেকে 5 2 বেশি, 5-এর থেকে 7 2 বেশি, 7-এর থেকে 9 2 বেশি। এই যে আমরা 5টি সংখ্যা লিখলাম, এই 5টি সংখ্যা মিলে একটি ধারার তৈরি হয়েছে। তবে তোমরা এখানে লক্ষ্য করো, এখানে প্রত্যেকটি সংখ্যার মাঝখানে একটি কমা চিহ্ন ব্যবহার করা হয়েছে। ধারা যখন আমরা লিখি তখন সেখানে এই কমা চিহ্নগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এখন ধারার যোগফলটা কি? এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ
এটা আমাদের একটা ধারার বিভিন্ন সংখ্যার যোগফলটা বের করতে বলা হয়েছে। এখানে যদি আমরা ছোট ধারা হলে আমরা সেক্ষেত্রে নিজের মুখেই অনেক ক্ষেত্রেই করতে পারি। 1 3 4, 4 5 9, 9 আর 7 হলো 16, 16 আর 9 হলো 25। তাহলে এটার যোগফল আমরা বের করতে পারি। এখন এই ক্ষেত্রে তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে এই ধরনের ছোট কিছু অঙ্কের ক্ষেত্রে কেন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। সেই বিষয়টি আমি আগেও বলেছি। এগুলো হলো টয় প্রোগ্রাম। এই টয় প্রোগ্রামগুলোকে ব্যবহার করে আমরা যেটা করে থাকি সেটা হলো ধারার যোগফল নির্ণয় করার মাধ্যমে আমরা মূলত প্রোগ্রামিং ভাষার বিভিন্ন কোড সম্পর্কে শিখে থাকি, যে কিভাবে প্রোগ্রামিং করতে হয়। এখন কম্পিউটারকে ব্যবহার করে প্রোগ্রামিং ভাষা করতে হলে, প্রোগ্রামিং ভাষা শেখার জন্য আমরা যেটা করব সেটা হলো খুব সূক্ষ্মভাবে ধারাটি বিশ্লেষণ করব। এখানে দেখো প্রত্যেকটি সংখ্যার মধ্যে ব্যবধান হলো 2। যে কোনো ধারা তুমি যদি কম্পিউটারকে দিয়ে করাতে চাও তখন তোমার সেই ধারার মূল যে বৈশিষ্ট্যটি সেটা তোমাকে বুঝে নিতে হবে। এক্ষেত্রে ধারার যোগফল, এই ধারাটির ক্ষেত্রে মূল বিষয়টি হলো যে একটি সংখ্যা থেকে আরেকটি 2 বেশি। আবার সংখ্যাটি যদি আমি এমনভাবে লিখি এখান থেকে তোমরা খুব সহজেই বুঝে গেলা এখানে একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যার ব্যবধান হলো 3। এখানে একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যার পার্থক্য 3। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যদি একটি ধারার যোগফল তোমাকে বের করতে দিতে বলে তখন তোমাকে একটু লক্ষ্য করতে হবে যে তোমাকে যে সমস্যাটি সমাধান করতে দেয়া হয়েছে, যে ধারাটি দেয়া হয়েছে, সেই ধারাটিতে প্রথম সংখ্যাটির সাথে দ্বিতীয় সংখ্যাটির ব্যবধান কত, দ্বিতীয়টি থেকে তৃতীয়টির ব্যবধান কত। অনেক ক্ষেত্রে এখানে যেমন প্রত্যেকটি ধারার ব্যবধান সমান, এটাকে বলে সমান্তর ধারা। তোমরা এই কথাটি নোট করে নাও। আমরা এখানে যে দুটো ধারা লিখেছি এটা হলো সমান্তর ধারা। গুণোত্তর ধারাও আছে, আমরা গুণোত্তর ধারা সম্পর্কে একটু জেনে নিই। আমরা আগের পৃষ্ঠায় যেটা শিখেছি সেটা হলো সমান্তর ধারা। এখন আমরা যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হলো গুণোত্তর ধারা।
এখানে দেখো একের থেকে তিন, তিন গুণ তিন, এক গুণ তিন হয় তিন, তিন গুণ তিন হয় নয়, নয় গুণ তিন হয় 27, 27 গুণ তিন হয় হলো 81। এটাকে এই ধরনের ধারাকে আমরা বলি গুণোত্তর ধারা। প্রত্যেকটি সংখ্যা তার আগের সংখ্যাটির থেকে 3 গুণ বেশি। এটা হলো গুণোত্তর ধারা। এই ধরনের বিভিন্ন ধরনের ধারা আছে। আমরা আজকে খুব বেশি জটিলতার দিকে যাব না। আমরা আজকে দেখব যে এই সমান্তর ধারাটি করার ক্ষেত্রে আমরা কিভাবে ফ্লোচার্ট আঁকব। সমান্তর ধারা ফ্লোচার্ট। আমরা এখানে একটা জিনিস আগে দেখে যাই যে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কিভাবে করেছি। সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম সংখ্যা, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটাও তোমার পরীক্ষার সময় লক্ষ্য রাখতে হবে যে তোমাকে যে ধারাটি দেয়া হয়েছে সেই ধারাটির সূচনা কত থেকে হয়েছে এবং শেষ কততে হয়েছে। এই দুটি বিষয় তোমাকে লক্ষ্য করতে হবে। সূচনা কত থেকে হয়েছে, সূচনাকারী সংখ্যাটি এখানে কত, 1। এবং তোমাকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে তোমাকে যে ধারাটি করতে দেওয়া হয়েছে তার শেষ সংখ্যাটি কত। এভাবে 3 3 করে বাড়ার ক্ষেত্রে আমরা যদি শেষ সংখ্যাটি দিই 99, অর্থাৎ এভাবে চলতে চলতে মানে যোগ করতে থাকবে চলমান প্রক্রিয়া এবং এটা 99তে যে সরি এটা 99তে শেষ হতেও পারে, 99 থেকে কম বেশি হতে পারে। তবে আমরা ধরে নিলাম এটা 100 বা 99, যাই হোক আমাদের সমাপ্তকারী সংখ্যাটি সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তাহলে আমরা আসো একটা ধারার যোগফল এখন নির্ণয় করি। আমরা ফ্লোচার্ট তৈরির ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যে কাজটি করি, স্টার্ট, এন্ড এবং তোমার স্টার্টের যে সিম্বল সেটা হলো একটি ডিম্বাকার সাইন, শুরু। তোমাকে ফ্লোচার্ট অঙ্কন করার প্রথমেই লিখতে হবে শুরু।
এরপরের ধাপের কাজ হলো কম্পিউটারকে বলে দেয়া তোমার সূচনাকারী সংখ্যাটি কত এবং সমাপ্তকারী সংখ্যাটি কত। এই দুটো জিনিস তোমাকে বলে দিতে হবে। এই ইনপুটটা আমরা নেব ইউজারের কাছ থেকে। আমাদের ধারার যোগফলের ক্ষেত্রে আমরা ইউজারের কাছ থেকে নেব, যার ফলে এটা চিহ্নটা দেয়া হয়েছে ইনপুট। ইনপুটে কয়েকটা জিনিস দিতে হবে, সেটা হলো ইউজার কত সংখ্যা থেকে শুরু করতে চায়, ইউজার কত সংখ্যায় শেষ করতে চায়, এবং ধারার যে ব্যবধান, অন্তর বা ডিফারেন্স, এটা কত হবে। আমরা এখানে জায়গার সীমাবদ্ধতার কারণে সংক্ষিপ্ত ভ্যারিয়েবলের নাম দিয়ে লিখছি সূচনাকারী। এটাকে যদি আমরা এস দিয়ে লিখি বা এ দিয়ে লিখি, এ সূচনাকারী সংখ্যাটি এ, সেটা আমরা সচরাচর 1 ধরে রাখি। তারপরে এটা ইউজার দিল, ধরো ইনপুট হিসাবে ইউজার দিল। তারপরে তোমার ইনপুট হিসাবে আরেকটি সংখ্যা আমরা নেব, সেটা হলো বি। এটা হলো সমাপ্ত, যেটা দিয়ে তোমার সংখ্যাটি শেষ হবে, এই ধারাটি শেষ হবে। আরেকটা যেটা আমার লাগবে সেটা হলো অন্তর, ডিফারেন্স, ডি। ইউজার এই সংখ্যাটা 100 দিতে পারে, 1000 দিতে পারে। ডিফারেন্সের কত হবে এটা তোমার ইউজার যদি মনে করে 1 দিবে, 1 হতে পারে, 2 দিতে চাইলে 2 দিবে, 3 দিতে চাইলে 3 দিবে। সে তার ইচ্ছা মতো সংখ্যাটা দিতে পারবে। এই তিনটি ইনপুট আমরা ইউজারের কাছ থেকে নেব। যদিও এখানে আমি ইনপুট চিহ্ন দেই নাই, সাধারণত এটা 1 দেওয়া হয় বা 1 দেয়, এটা আমরা সবাই এটা 1 পছন্দ করি, অথবা এটা ভিন্ন হতে পারে। ইউজার এই তিনটে ইনপুট দিল। ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার পরে আমাদের যে কাজ সেটা হলো যোগ করা, একটা সাম। কিন্তু আমাদেরকে এক ধাপেই কাজটি হয়ে যাবে না, এর জন্য বারংবার কাজটি করতে হবে। যেমন 1 এর সাথে আমরা 2 যোগ করেছি, 2 এর সাথে 3 যোগ করেছি। আমি এখানে লিখি 1 যোগ 3 যোগ 5 যোগ 7, এভাবে করতে করতে আমি যেতে চাই তোমার 99 পর্যন্ত। যদি এটা হয়, এটা একটা সমান্তর ধারা, শুরু 1 থেকে শেষ 99-তে 2 2 2 2 করে বেড়ে যাচ্ছে। এখানে সবগুলো বেজোড় সংখ্যা এসেছে। তাহলে ধরো প্রোগ্রামার হিসাবে আমি তো প্রোগ্রাম করে দিব, কিন্তু ইউজার হিসাবে আমি ধরে নিলাম ইউজার এগুলো দিয়েছে। সেক্ষেত্রে ইউজার ইনপুট দিয়েছে 1, বিতে ইনপুট দিয়েছে 99। তোমরা ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভূমিকাটা খেয়াল করো। এখানে এ দিয়েছে, ইউজার দিয়েছে। প্রোগ্রামার হিসাবে আমি এখানে কম্পিউটারকে বলেছি যে একটা সংখ্যা ইনপুট হিসাবে গ্রহণ করো, কিন্তু এই সংখ্যাটা দিবে হলো ইউজার। এটা বারংবার, তোমরা যদি একবারে কথাটা না বুঝো এই খাতাটা নোট খাতায় লিখে রাখো। প্রোগ্রামার হিসাবে আমরা কম্পিউটারকে একটা অর্ডার দিব যে তুমি ইউজারের কাছ থেকে 3টা নাম্বার গ্রহণ করো। প্রোগ্রামার হিসাবে আমাদের কাজ হলো কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেয়া যে তোমরা ইউজারের কাছ থেকে এই 3টা নাম্বার গ্রহণ করো। ইউজার 3টা নাম্বার দিবে। উদাহরণস্বরূপ আমরা ধরে নিচ্ছি ইউজার দিয়েছে 1, a দিয়েছে 1, b দিয়েছে 99,
আর ডিফারেন্স ইজ ইকুয়াল টু দিয়েছে 2। সুতরাং এখানে তিনটি পক্ষ, একটি প্রোগ্রামিং করতে গেলে এখানে তিনটি পক্ষ বিদ্যমান। তোমরা নোট করে নাও এই তিনটি পক্ষ কে কে। একটি হলো কম্পিউটার, যন্ত্র। এই যন্ত্রকে কাজ করানোর উপযোগী করে দেবে প্রোগ্রামার, এটা হলো দ্বিতীয় পক্ষ। এবং ইউজার হলো তৃতীয় পক্ষ। তারা কি করবে? তারা এই প্রোগ্রামটা ব্যবহার করবে তার নিজের প্রয়োজনে, তার নিজের কাজে। এই তিনটি পক্ষ, সুতরাং এই তিনটি পক্ষেরই ভূমিকা এখানে আছে। এরপরে আমি আগেই বলেছি, দেখো প্রথমে একটা যোগ করলো, একের সাথে 3 যোগ করলো, যোগফল হলো 4। সেই 4-এর সাথে আবার 5 যোগ করবে, তাহলে হবে 9। তাহলে বারংবার যোগ করে যেতে হচ্ছে, আগের যোগফলের সাথে পরের যে সংখ্যাটা সেটি যোগ করতে হচ্ছে। আমি আবার বলছি, 1-এর সাথে 3 যোগ করে যোগফল হলো 4। এই যোগফলের সাথে পরের সংখ্যাটি যোগ করবে, সেটা হবে 5। তাহলে 4 যোগ 5 হলে 9, আর 9-এর সাথে যোগ করবে আবার 7। সো এখানে লুপের একটা বিষয় আছে। আমরা গত ক্লাসে লুপ সম্পর্কে আলোচনা করেছিলাম। লুপ কি? লুপ হলো কোনো একটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য কিছু কাজ যদি আমরা আমাদের বারংবার করতে হয়, তাহলে সেটাকে আমরা বলি লুপ। এবং এই লুপ কিভাবে বাস্তবায়ন করতে হয়, কোড কিভাবে লিখতে হয়, সেটা আমরা দেখেছি। ফর লুপ ব্যবহার করে দেখেছি, হোয়াইল লুপ ব্যবহার করে দেখেছি। আমরা এই কথাগুলো আমরা পরবর্তীতে আসবে ধারাবাহিকভাবে। এখন যেটা আমরা করব সেটা হলো ফ্লো চার্ট। তাহলে ফ্লো চার্টে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যোগ করতে হবে। এই যোগফল, এটা একটা মেমোরি লোকেশন আমার প্রয়োজন হবে যোগফলটা সংরক্ষণ করার জন্য। এই কথাগুলো তোমরা নোট করে রাখতে পারো। যোগফল সংরক্ষণ করার জন্য আমাদের একটা মেমোরি লোকেশনের প্রয়োজন হবে। এই মেমোরি লোকেশন বরাদ্দ করার জন্য আমাদেরকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। কম্পিউটারের মেমোরিতে আমরা একটা লোকেশন দরকার আমাদের যোগফলটা রাখার জন্য, এবং সেই যোগফল মেমোরি লোকেশন বরাদ্দ করার জন্য আমাদেরকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এবং সেই ভ্যারিয়েবলটা অবশ্যই ইন্টিজার হবে। কেন? আমরা যেহেতু সবগুলাই ইন্টিজারকে যোগ করছি, দুটো ইন্টিজারের যোগফল কখনোই অন্য কিছু হয় না, সেটা একটা ইন্টিজারই হয়। যার ফলে আমরা একটা ইন্টিজার নিলাম সাম। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হলো সাম ইজ ইকুয়াল টু কত। এটা আমাকে প্রথমে বলে দিলাম, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস পরের যে সংখ্যাটা আই, সেটা। ঠিক আছে? সাম কি হবে? আগের সামের সাথে, এই যে এখানে দেখো এই দুটো যোগ করে হয়েছে 4, সেই যোগফলের সাথে যোগ হচ্ছে এই 5, এই 5টা যোগ হচ্ছে। তারপরের ধাপে আবার যোগ হচ্ছে, এই 4-এর সাথে 5 যোগ করে হলো 9, তার সাথে আবার যোগ হচ্ছে 7। কোন সংখ্যাটা যোগ হচ্ছে? 7।
তাহলে এখন এই যোগফলটা আবার হলো 16। এভাবে ধারাবাহিকভাবে আগের যোগফল, মেমোরিতে যে যোগফলটা আছে সেটার সাথে এই ধারার একটা সংখ্যা যোগ হবে। সেই সংখ্যাটা যোগ হওয়ার পরে মেমোরি লোকেশন যেখানে সাম রাখা হয়েছে সেই সামের ভ্যালুটা পরিবর্তিত হয়ে যায়। সেই জন্য আমরা এখানে সাম কথাটাকে দুবার লিখব, সাম কথাটাকে দুবার লিখব, ঠিক আছে? এখানে দেখো আমি দুটো সামকে দুটো কালারে লিখেছি। কেন এই দুটো কালারে লিখেছি তোমরা পাশে লিখে নাও। এখানে তোমরা একটি সাম যেটা গ্রিন কালার সেটার পাশে আমি লিখেছি নিউ, যেটা নতুন তৈরি হবে। আর যেটা রেড কালারে লিখেছি সেটার পাশে লিখেছি ওল্ড বা প্রেজেন্ট, যেটা বর্তমানে আছে, এটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? এটা মেমোরি লোকেশনে এক্সিস্টিং। ওল্ড আমি এখানে লিখতে পারি এক্সিস্টিং। বা বাংলায় যদি লিখি বিদ্যমান, বিদ্যমান এক্সিস্টিং, যেটাকে সাধারণভাবে আমি ওল্ড বলেছি। বিদ্যমান ভ্যালুটা হলো এই লাল কালারে, আর যেটা পরিবর্তিত হয়ে নতুন সামের ভ্যালু তৈরি হবে সেটা গ্রিন কালার। আর এখানে একটা ভ্যারিয়েবল আমরা ব্যবহার করেছি আই। এই আই দিয়ে আমরা কি বোঝাচ্ছি? কখনো আই হবে 1, কখনো আই হবে 3, কখনো আই হবে 5, কখনো আই হবে 7। এভাবে আই এর ভ্যালুটা ক্রমাগত একটার পর একটা চেঞ্জ হয়ে যেতে থাকবে। এটা কিভাবে চেঞ্জ হয় এটা আমরা কোড লেখার সময় দেখব, যে আই এর ভ্যালুটাকে কিভাবে কম্পিউটার চেঞ্জ করে নিচ্ছে, সেটা আমরা পরের ধাপে দেখব। এই সাম, নতুন সাম তৈরি হলো। এরপর কম্পিউটার নিজেকে নিজে জিজ্ঞেস করবে, মানে কম্পিউটার যাচাই করে দেখবে যে আয়ের ভ্যালুটা এই হাইয়েস্ট ভ্যালুর সমান হয়েছে কিনা, বা আয়ের ভ্যালুটা হাইয়েস্ট যে সংখ্যাটা আছে সেটাকে পাস করে গিয়েছে কিনা। আই ইকুয়াল টু হয়ে গেছে কিনা অথবা গ্রেটার দেন হয়ে গেছে কিনা এটা জাজ করে নেবে, ঠিক আছে? জাজ করে দেখ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ডায়মন্ড চিহ্নের ভিতরে দেখো আমরা একটা শর্ত দিয়েছি, আই সমান হবে, কার সমান হবে? এই শেষ ভ্যালুটার সমান হবে, অথবা আই গ্রেটার দেন যদি হয় কোন ভ্যালুটা? এই শেষ ভ্যালুটা। সেই জন্য এখানে শেষ ভ্যালুটা হলো বি, এই বি কথাটা দিতে হবে।
এখানে পুরো শর্তটা কিভাবে আসলো? আই যদি বি এর সমান হয় অথবা আই যদি বি এর চাইতে বড় হয়, উভয় ক্ষেত্রেই কম্পিউটার লুপ থেকে বেরিয়ে যাবে। যদি তা না হয়, আমি আগের যে লুপের ক্লাসগুলো করেছি সেখানে তোমাদেরকে আমি দেখিয়েছি যুক্তিমূলক সিদ্ধান্ত দুটো ডিসিশন আসে, একটা হলো ইয়েস আর একটা হলো নো। নো ইয়েস এই নো হলে কি করবে? নো হলে কম্পিউটার আবার এই হিসাবটা করার জন্য এই জাংশনে ফেরত যাবে। আর যদি ইয়েস হয় তাহলে সে এই লুপ থেকে বেরিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না আয়ের ভ্যালু এটা সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আয়ের মান ক্রমাগত 2 করে বাড়তে থাকবে। এই 2 করে বাড়ার জন্য আমরা এখানে একটা বক্স দিই। এখানে আয়ের ভ্যালুটা 2 করে বাড়ানো হচ্ছে এবং তারপরে এখানে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না আয়ের ভ্যালু বি এর সমান হবে অথবা বি কে পাস করে যাবে। এখন শিক্ষার্থীবৃন্দের মনে একটা প্রশ্ন উঠতে পারে, আমরা দুটো শর্ত কেন আরোপ করছি? দুটো শর্ত আরোপ করার কারণ হলো ইউজার সচেতনভাবে একদম মিলিয়ে এই ভ্যালুটা পুট নাও করতে পারে। তারা এই ভ্যালুটা এমনভাবে দিল আর ডি এর ভ্যালুটা এমনভাবে দিল যে যোগ করে 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 এই বি এর ভ্যালুতে রিচ করে না, বি এর চাইতে বেশি হয়ে যায় অথবা বি এর চাইতে কম থাকে। এই ধরনেরও হতে পারে। আবার দেখা যেতে পারে অসচেতনভাবে দেওয়া সত্ত্বেও বি এর ভ্যালু সমানও হয়ে যেতে পারে। তাহলে সমান হলেও কম্পিউটার এই প্রোগ্রামটা থেকে বেরিয়ে যাবে, লুপটা থেকে বেরিয়ে যাবে, এবং যদি বেশিও হয়ে যায় তাও লুপটা থেকে বেরিয়ে যাবে। এখানে আমাদের বেরিয়ে যে কি করবে, সে যোগফলটা প্রিন্ট করে দেবে। আমরা জানি প্রিন্টের জন্য প্রিন্ট একটি আউটপুট কমান্ড, যার জন্য এখানে একটি সামন্তরিক ব্যবহার করেছি। প্রিন্ট একটি আউটপুট কমান্ড, এখানে সামন্তরিক ব্যবহার করেছি। প্রিন্ট সাম ইউজারকে কম্পিউটার প্রিন্ট করে দেখাবে যে ফলাফলটি কত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছি তা যদি একবার রিভিউ করি তাহলে বিষয়টি দাঁড়ায় যে কয়েকটি সংখ্যা ধারাবাহিকভাবে আছে, এটাকে বলে সংখ্যার ধারা। এখন এই ধারাবাহিকতা কিভাবে আছে সেটা নির্ভর করে সংখ্যাগুলোর অন্তর কত কত।
অন্তরের উপর নির্ভর করে বিভিন্ন রকম সমান্তর ধারা তৈরি হতে পারে। তোমরা পরীক্ষার সময় শুরু হচ্ছে কত থেকে শেষ কততে এবং অন্তর বা ব্যবধান কত এটা দেখে নিবে। এবং ফ্লো চার্ট করার সময় যেটা আমরা শুরু করব, ইউজার 3টি নাম্বার ইনপুট দেবে। কোন 3টি নাম্বার? সূচনাকারী নাম্বার, সমাপ্তকারী নাম্বার এবং অন্তরটা কত সেটা, এই 3টে ভ্যালু ইউজার দেবে। ইউজার দেওয়ার পরে এখানে যোগ করবে। যোগটা কম্পিউটারের ক্ষেত্রে একটু বিচিত্রভাবে লেখা হয়। আমরা সাধারণত ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যেভাবে অ্যালজেব্রা করেছি তাতে এই ধরনের লাইন লেখা যায় না, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে আমরা সাধারণত এইভাবে একটা লাইন লিখি। এটা দিয়ে কি বোঝানো হয়? এখানে যেহেতু একটু জটিলতা আছে সেজন্য আমি দুটো কালার ব্যবহার করেছি, একটি গ্রিন কালার, একটি রেড কালার। গ্রিন কালার দিয়ে বোঝানো হচ্ছে যে যোগ করার পরে যে নতুন ভ্যালুটা তৈরি হবে সেটি, আর রেড কালার দিয়ে বোঝানো হয়েছে বিদ্যমান বা এক্সিস্টিং সংখ্যাটি কত সেটা বোঝানো হয়েছে রেড কালার দিয়ে। সেটার সাথে আই যোগ হবে। আই ভ্যালুটা কি ক্যারি করছে? আই ভ্যালুর অর্থ হলো এখানে কখনো আই হবে 1, কখনো 3, কখনো 5, কখনো 7, এভাবে বিভিন্ন সংখ্যা হতে থাকবে। এই দুটোর যোগফল করলো। কম্পিউটার প্রতিটা ধাপেই চেক করবে আয়ের ভ্যালুটা যেন এটা অতিরিক্ত না হয়ে যায়। অতিরিক্ত হলেই লুপ থেকে বের করে দেবে। তারপরে 2 যোগ করবে, আয়ের ভ্যালুকে 2 বাড়াবে। কেন এটা 2 দেওয়া হয়েছে? এখানে যেহেতু আমরা 2 করে বাড়িয়েছি সেজন্য 2 লিখেছি। কম্পিউটার ইউজার এটা 2 না দিয়ে এটা যে কোনো সংখ্যা দিতে পারে, সেহেতু এটাকে 2 এর পরিবর্তে আমরা ডি লিখে দিই। সবসময় যেটা 2 থাকবে তাই নয়, এটা ডি করে করে বাড়বে। তাহলে আই এর ভ্যালু হবে আই প্লাস ডি, 2 করে করে বাড়বে। এভাবে অনেকগুলো ধাপ করার পরে কম্পিউটার কোনো একটা পর্যায়ে এসে আয়ের ভ্যালুটা বি এর সমান পেয়ে যেতে পারে, আয়ের ভ্যালুটাকে বি এর চাইতে বেশি পেয়ে যেতে পারে। সেক্ষেত্রে কম্পিউটার লুপটি শেষ করে দেবে এবং তার পরবর্তী কাজ যেটা আউটপুট প্রদান সেই ধাপে ফেরত চলে যাবে এবং সেখানে লিখবে প্রিন্ট সাম। এরপরে একটা কথা লিখতে হবে শেষ। শেষ কথাটা লিখতে হবে, এটা আমি ডান দিকে লিখছি। শেষ, এটি ফ্লো চার্টে সবসময় শুরু এবং শেষ কথাটি দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি ছোট্ট উদাহরণকে কেন্দ্র করে আমরা একটি ফ্লো চার্ট অঙ্কন করা শিখলাম। আগামী ক্লাসে আমরা শিখব যে এই ফ্লো চার্টটাকে ভিত্তি করে কিভাবে কোড লেখা যায়। প্রোগ্রামিংয়ের কয়েকটি কাজের মধ্যে একটি হলো ফ্লো চার্ট অঙ্কন, আরেকটি হলো সেই ফ্লো চার্টকে দেখে দেখে কোডিং করা। আমরা আগামী ক্লাসে এই বিষয় কোডিং, এই সমস্যাটিকে কেন্দ্র করে যে কোডিংটা করতে হবে সেই কোডটা আমরা কিভাবে করব, সেই কোডটা ব্যবহার করার সময় আমরা ফর স্টেটমেন্ট ব্যবহার করব, হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করেও করা যাবে। আমরা ফর স্টেটমেন্ট ব্যবহার করেও কোড করাটা দেখব, হোয়াইল স্টেটমেন্ট ব্যবহার করেও কোড করা দেখব। আগামী ক্লাসে লাইভে আসার পূর্ব পর্যন্ত তোমরা ফর স্টেটমেন্ট, হোয়াইল স্টেটমেন্ট কিভাবে ব্যবহার করে সেটা তোমরা একটু পুনরায় পাঠ করে দিবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাসায় থাকো, নিরাপদে থাকো এবং এই যে তোমার বন্ধ বা ক্লাস কার্যক্রম হচ্ছে না, এই সময়টাকে তুমি সর্বোচ্চ শ্রম দিয়ে কাজে রাখো। এই বলে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।